বন্ধুরা স্বাগতম। আজকে আমরা একটা নতুন জিনিস করতে যাচ্ছি। তা হচ্ছে আমরা বাংলাদেশের একজন তরুণ প্লেয়ারকে নিয়ে তার ক্যারিয়ারটা শুরু করব। সে ঢাকা জেলার বাসিন্দা এবং ঢাকার একটি ক্লাবে খেলে, এবং এই ছেলেটার সম্পূর্ণ ক্যারিয়ার আমরা একদম শুরু থেকেই ডিজাইন করব এবং চাইবো যে সে যাতে বাংলাদেশের জাতীয় দলে খেলে বাংলাদেশকে ওয়ার্ল্ড কাপ জিতিয়ে দিতে পারে। আমাদের এই খেলোয়াড়ের নাম হচ্ছে জসিম খান। ছোটবেলা থেকেই তার নায়ক জসিমের প্রতি তার বাবা মার অনেক ভালোবাসা ছিল, এই কারণে জসিম খান নামটি রাখা হয়েছে। জসিম খান ওপেনিং ব্যাটসম্যান, কিন্তু সেই সাথে সে লেগ স্পিনও করে থাকে। খুব ভালো একটি কম্বিনেশন বলতেই হবে। বামহাতি এই ওপেনার বোলিং কিন্তু করে থাকে, আবার ডান হাতে অনেকটা ল্যান্স ক্লুজনারের মতো। তো আমরা এখন দেখছি যে তাকে কমেন্ট্রিতে কি নামে ডাকবে সেটা আমরা চুজ করে দিচ্ছি। এখানে কমেন্ট্রিতে যে কমেন্টেটর থাকে, যে অ্যাডাম গিলক্রিস্ট হচ্ছে এই গেমের একজন কমেন্টেটর। এছাড়া আরো দুই তিনজন আছে, যে তারা কি নামে ডাকবে সেটা একটু দেখার বিষয় আছে। জসিমের ছোটবেলা থেকে মাঠে ঘাটে খেলে তার গায়ের চামড়া পুড়ে গেছে, এবং অনেকটা সেই কারণেই আমরা দেখছি তার তামাটে চামড়ার রং এবং কালো চোখের ছেলে জসিম। ছোটবেলা থেকেই চুলের স্টাইল নিয়ে জসিমের খুব আগ্রহ, তবে সে লম্বা চুল রাখতে চায়, এবং ক্রিকেট এমন একটি খেলা যে সে চাইলেই লম্বা চুল রাখতে পারে, এবং সেটাই আমরা দেখছি। এবং কুচকুচে কালো তার চুল, না একটু বাদামি ধরনের, এবং সেই সাথে তার আছে একটা মোচ। এবং এই মোচটাও নায়ক জসিমের থেকে অনুপ্রাণিত হয়েই তার রাখা। ডান হাতে যেহেতু বোলিং করে, কিন্তু বাম হাতে একটা দেখতে পাচ্ছি একটা কম্প্রেশন গিয়ারও জসিম রেখে থাকে, এবং ব্যাটিং এর ক্ষেত্রে সে এখনো খুব একটা ভালো স্পন্সর না পেলেও গানের মুরের 2021-এর মডেলটা নিয়ে সে খেলে। আমরা আগে দেখতাম যে 90-এর দশকে যে স্পিন বোলারদের এগেনস্টে হ্যাট পরে খেলতে, এবং সেটাই আমাদের এই তরুণ তুর্কি খেলোয়াড় কিন্তু তাই করে থাকে। এবং সেই সাথে আমরা পেয়ে গেলাম আমাদের এই খেলোয়াড় জসিম খান, এবং সে শুরু করবে ঢাকার একটি ক্লাব থেকে। সে ঢাকা ক্লাবের হয়েই খেলছে, এবং প্রথমে তার এই ডিভিশনাল ক্রিকেট খেলে অবশেষে তার নিজেকে প্রমাণ করতে হবে, এবং প্রমাণ করে সে পৌঁছে যাবে অবশ্যই ফার্স্ট ডিভিশন, এবং তার ইভেনচুয়াল স্বপ্ন যেটা, তা হচ্ছে জাতীয় দলে খেলা। তো বন্ধুরা, আমরা শুরু করব ঢাকা বনাম মানিকগঞ্জের প্রথম ম্যাচটি, এবং এই ম্যাচে জসিমের সামনে আছে তিনটি লক্ষ্য। তার 3টি ছক্কা হাঁকাতে হবে, 20টা রান করতে হবে, এবং 4টা ফোর মারতে হবে। এই 3টা যদি সে করতে পারে তাহলে আজকের ম্যাচের জন্য সে সার্থক, এবং তার পয়েন্টসও বেশি আসবে। এবং আমরা এখন যেহেতু শুধুমাত্র জসিম খানকে নিয়ে খেলছি, তাই আমরা শুধুমাত্র সে যখন ব্যাটিং অথবা বোলিং করবে সেই অংশগুলোই দেখবো আজকের ম্যাচে। তো টস হচ্ছে, এবং কুইকলি দেখে নিলাম যে একটা হার্ড এবং ড্রাই পিচ, এটা ব্যাটিং ফ্রেন্ডলি একটা পিচ। ঢাকা টসে জিতেছে এবং জিতে সিদ্ধান্ত নিয়েছে যে ব্যাটিং করবে। দেখা যাক যে জসিম কি শুরুতেই নামে নাকি তাকে পরের দিকে নামানো হয়।
আমরা দেখছি যে ওপেনার হিসেবে টনি গোমেজ এবং জসিম খান এবং আব্বাস এসেছে বোলিং করতে। প্রথম বল শর্টিশ বল এবং হুক করেছেন জসিম খান এবং তার ক্যারিয়ারের প্রথম বলেই পেয়ে গেলেন একটি ছক্কা। মাঠের দ্বিতীয় ডিভিশনের খেলা হওয়ার সত্ত্বেও বেশ কিছু দর্শক আছে, যেই দর্শক যেটা আশা করে এসেছিল এই মাঠ খেলা দেখতে সেটাই কিন্তু তারা পেল। প্রথম বলে একটি এগ্রেসিভ শট। এবার এলাফ আখুন্দ নামে একজন বোলারকে দেখতে পাচ্ছি আমরা। স্লোয়ার মিডিয়াম পেস বোলিং করে সে এবং ছক্কা। আমরা জসিমকে প্রথম 6টি মারতে দেখলাম লেগ সাইডে হুক করে এবং দ্বিতীয়টি মারতে দেখলাম কভার ড্রাইভ করে। অনেক দূরে গিয়েছিল শটটির, আমরা একটি রিপ্লেও দেখে নিই। 117 গজ দূরে গেছে। আজকের ম্যাচে জসিমের টার্গেট তিনটি ছক্কা মারা, তার মধ্যে 2টি সে মেরে দিয়েছে এবং এই হলো তার তৃতীয় ছক্কা। এবার একদম স্ট্রেইট, তো 3টি ছক্কা মাঠের 3টা সাইডে গেল, যে কারণে আমরা বুঝতেই পারছি যে সে তার ভার্সেটাইলিটিটা দেখানোর চেষ্টা করছে। বাংলাদেশের ইতিহাসে প্রথম বাংলাদেশি ইন্টারন্যাশনাল ক্রিকেটে লেফট হ্যান্ড ওপেনার ছিল মোহাম্মদ রফিক। মোহাম্মদ রফিক মূলত একজন বামহাতি স্পিনার ছিলেন এবং বাংলাদেশের সেরা স্পিনারদের মধ্যে একজন, ইতিহাসের সেরা স্পিনার, শুধু এমন না যে তার সময়ের। এবং মোহাম্মদ রফিকের সাফল্য দেখেই পরবর্তীতে আব্দুর রাজ্জাক রাজ, মানজারুল রানা, এনামুল হক জুনিয়র এবং সাকিব আল হাসানের মতো বামহাতি স্পিনাররা আন্তর্জাতিক ক্রিকেটে বেশ ভালো রেজাল্ট করেন। আরেকটি দারুণ 4-এর মার দেখলাম, অত্যন্ত পাওয়ারফুল কাভার ড্রাইভ। আরেকবার রিপ্লেটা দেখে নিই, একদম পারফেক্ট কাভার ড্রাইভ। তো আমি যেটা বলছিলাম যে মোহাম্মদ রফিক একজন পিঞ্চ হিটার ছিলেন, যে কারণে কিছু কিছু ম্যাচে তাকে ওপেনিংয়েও নামানো হতো এবং বাংলাদেশ একটি ওয়ানডে যে ম্যাচে জয়লাভ করে, আই থিঙ্ক সেটা বাংলাদেশের প্রথম ওয়ানডে ম্যাচও হতে পারে, প্রথম ওয়ানডে ম্যাচে যেই জয়লাভ করে সেটাও হতে পারে। সেই ম্যাচে মোহাম্মদ রফিক ওপেনিং করেছিলেন। তবে প্রথম বাংলাদেশের অফিসিয়াল বামহাতি ওপেনার আমরা দেখি হচ্ছে শাহরিয়ার নাফিসকে। শাহরিয়ার নাফিস 2005-এর দিকে দলে আসেন এবং সেই সময় আসার পরপরই তিনি নিজেকে বাংলাদেশের সেরা ব্যাটসম্যানে পরিণত করে তুলেন। 2007-এর ওয়ার্ল্ড কাপ পর্যন্ত খুব ভালো ফর্মে ছিলেন এবং একের পর এক সেঞ্চুরি করে যাচ্ছিলেন। তবে 2007-এর ওয়ার্ল্ড কাপের আগে কথা উঠছিল যে সেই সময় ক্যাপ্টেন ছিলেন হাবিবুল বাশার সুমন। হাবিবুল বাশার সুমন রিটায়ার করার পর হয়তো শাহরিয়ার নাফিসকে ক্যাপ্টেন্সি দেওয়া হতেও পারে, সেই ধরনের একটা কথা হচ্ছিল। কিন্তু দুঃখজনকভাবে শাহরিয়ার নাফিসের পারফরমেন্স খুব একটা ভালো ছিল না সেই ওয়ার্ল্ড কাপে এবং কিছুদিনের মধ্যে তিনি জায়গা হারান এবং ক্যাপ্টেন সেই সময় হন মোহাম্মদ আশরাফুল। তো শাহরিয়ার নাফিসের পরে বাংলাদেশ দলে বামহাতি ওপেনার হিসেবে জায়গা করে নেন হচ্ছে তামিম ইকবাল। এবং তামিম ইকবাল বাংলাদেশের আর কোনো ওপেনারই আসলে এত বছর টিকতে পারেনি। সে 2007 থেকে 2023 পর্যন্ত 16 বছর ওপেনার ছিলেন। বাংলাদেশের অন্য কোনো ওপেনারই 4 বছরের বেশি আসলে জায়গাটা নিজে করে রাখতে পারেননি। তো এর মধ্যে তামিম ইকবাল থাকা অবস্থায় আমরা আরও অনেকে দেখেছি, সৌম্য সরকার, এখন তানজিদ তামিম, পারভেজ ইমন। তো সব মিলিয়ে বলবো যে বাংলাদেশের প্রথম দিকে আমরা শুধু দেখতাম যে ডানহাতি ব্যাটসম্যানই ছিল এবং সেটা এখন আর নয়। এবং সেই লাইন ধরেই এখন জসিম খান আছেন, তিনিও চাচ্ছেন যে বাংলাদেশের বামহাতি ওপেনারদের লিস্টে তার নাম লেখাতে এবং একটি উড়িয়ে মেরেছিলেন, ক্যাচের মতো অনেকক্ষণ ভেসেছিল, তবে কোনো ফিল্ডার না থাকায় খাদাকার এই বলটি চলে গেল সীমানার বাইরে। আরও 4টি রান। ব্যাকফুটে বেশ ভালো খেলছেন জসিম খান, যেটা বাংলাদেশের ব্যাটসম্যানদের জন্য একটা বড় প্রাপ্তি হবে বলতেই হবে। বাংলাদেশের ব্যাটসম্যানরা শর্টিশ বলে খুব স্ট্রাগল করেন, সেটা আমরা এখনও দেখছি না। যদিও এটা মানিকগঞ্জের বোলার, ইন্টারন্যাশনাল বোলারের সাথে খেললে অন্য ধরনের রেজাল্ট আসতেই পারে।
এই পর্যন্ত 6 এবং 4-এর মাধ্যমে 14 বলে 38টি রান করেছেন জসিম খান। ঢাকা দলের রান হচ্ছে 50। এবার একটি স্কোয়ার কাট, দারুণ একটি ডাইভ করে ডিপ স্কোয়ারে ফিল্ডার ফেরত পাঠালেন। সাধারণত বাউন্ডারিতে এই ধরনের ডাইভ আমরা দেখি না, আজকে দেখলাম। আর ম্যাচের পরিস্থিতিতে যদি ফেরত আসি, আজকে আমিনী নামের একজন ব্যাটসম্যানকে আমরা দেখতে পাচ্ছি, তিনি 2 ডাউনে। আমরা কথা বলতে বলতে দুইটা উইকেট পড়ে গেছে। আবারও শর্টিশ বল ওয়াইড লেন্থের ছিল এবং স্কোয়ার দিয়ে উড়িয়ে মেরে 4টি রান পেয়ে গেলেন জসিম। ব্যাটে না লাগলে হয়তো ওয়াইড হতো, বাট খুব একটা ম্যাটার করে না। কিছুটা এগ্রেশন নিয়ে খেলতে গেলে এই ধরনের মাঝে মাঝে হয় যে ওয়াইড বলের শট খেলে ফেলা হয়। আবারও একটি 4 এবার কাভার দিয়ে উড়িয়ে মেরেছেন, আরও 4টি রান চলে আসলো এবং সেই সাথে বাংলাদেশও, দুঃখিত, ঢাকা টিমও 59 রানে পৌঁছে গেছে মাত্র 4 ওভার 2 বলে। এখনো পাওয়ার প্লে চলছে। এবার একটি স্ট্রেইট শট, স্ট্রেইট বাউন্ডারিতে এক ড্রপে 4 হয়ে গেল। আমরা দেখতে পাচ্ছি আমাদের তরুণ খেলোয়াড় জসিম 18 বলে 51 রানের একটি মারাত্মক ইনিংস খেলে তার ডেবিউ করেছেন। বলটা খুব একটা খারাপ ছিল না, একটু আউটসুইংও পেয়েছিলেন এবং ব্যাটের একদম নিচের প্রান্তে লেগেছে। আবারও শর্টিশ বল, এবার অফ স্ট্যাম্পের উপরে ছিল, পুল করেছেন, 6 পাবেন। অনেকক্ষণ পর একটি 6-এর মার দেখলাম আমরা জসিমের ব্যাট থেকে। আসলে যেই পেসে বল করছে আব্বাস, সেই পেসে শর্ট বল দেওয়াটা খুব একটা বুদ্ধিমানের কাজ না। তবে এটাও ঠিক যে এই ধরনের বল করেই আব্বাস কিন্তু 2টা উইকেট পেয়ে গেছে। এবার একটি ফুল টস ছিল, ফুল টসটি সজোরে চালিয়েছেন এবং ফ্ল্যাট ব্যাটেড 6। এই ধরনের 6 আমরা দেখতাম হচ্ছে ইনজামামুল হকের ব্যাট থেকে। তিনি খুব শক্তিশালী ব্যাটসম্যান ছিলেন। ওভারের শেষ বল করতে দৌড়ে আসছেন আব্বাস। এই ওভারে অলরেডি 24টি রান দিয়ে দিয়েছেন। এবার ব্যাটে বলে কিচ্ছু হয়নি, একটু এজ হয়ে ব্যাটে মনে হয় 2বার লেগেছে, লেগে মোটামুটি জায়গায় বলটি আটকে গেছে। বিলাল ওয়াহাব নামের একজন বোলারকে আমরা দেখতে পাচ্ছি পরবর্তী ওভার করবে। যাই হোক, সে ওভারে একটা বলও পায়নি জসিম। তো যাই হোক, পাওয়ার প্লে শেষ হয়ে গেছে, 6 ওভারে 81 রান ঢাকা দলে। এবার পাওয়ার প্লে শেষ হয়েছে কিন্তু মারার কিন্তু শেষ হয়নি। আরেকটি 6 রান আমরা দেখতে পেলাম ব্যাটসম্যানের ব্যাট থেকে। এবার এসেছে ডিপ স্কোয়ার লেগ থেকে, লেগ স্টাম্পের উপর বল ছিল এবং আইডিয়াটা খারাপ ছিল না বোলারের, কারণ লেগ সাইডে ওই জায়গাতেই 2টা ফিল্ডার সেট করা আছে। ঠিকমতো টাইমিং না হলে শিওর আউট হবে। আবারও একই ধরনের শট, এবারও 2জন ফিল্ডারের মাঝ দিয়ে তাদের মাথার উপর দিয়ে চলে গেল সীমানার বাইরে। তবে যদি একটু টাইমিং ভুল হয় তাহলে এই বলটা চলে যাবে এই ফিল্ডারদের হাতে। একই ধরনের বল এবং এবার কিন্তু টাইমিংটা আরো ভালো হয়েছে, আরো ভিতরে গিয়ে পড়েছে। পরপর 3টা ছক্কা দেখলাম আমরা এবং একই ধরনের শট, একই ধরনের বোলিং। বলতেই হবে যে এই মানিকগঞ্জ টিমের খেলোয়াড়রা খুব একটা স্মার্ট না, তারা একটা দুইটা তাদের আইডিয়া আছে এবং সেটাই তারা বারবার করে যাচ্ছে। পরপর 4টি 6। এবার একটি শর্টেজ বল ছিল, তবে লেগ সাইডেই। আজকের ব্যাটসম্যানরা মূলত জসিম যেভাবে খেলছে সেটা প্রতিদ্বন্দ্বী দলের বোলাররা একদমই তার জন্য প্রস্তুত নয়, যে কারণে মাত্র 6 ওভার 4 বলে 105 রান হয়ে গেছে ঢাকার। আবারও পঞ্চম 6, 1 ওভারে 5টি 6 আমরা দেখলাম। সুন্দর একটা ফ্লো অফ ব্যাট এবং ফলো থ্রুটাও খুবই সুন্দর, একদম ক্লাসিক্যাল
ব্যাটিং যাকে বলে সেটাই আমরা দেখতে পাচ্ছি এই বামহাতি ব্যাটসম্যানের ব্যাট থেকে। এইবার কিন্তু ঠিকমতো টাইমিং হয়নি, তবে তাও ফ্ল্যাট ব্যাটের একটা ছয় হয়েছে একদম। সেই জায়গায় ব্যাটস ফিল্ডার যদি থাকতো তাহলে হাইটটা ক্যাচেবল ছিল। তবে বলতে হবে যে প্লেসমেন্টটাও ছিল খুবই ভালো। 6 বলে 6 রান নিয়ে 6 মেশিন নাম পেয়ে গেলেন জসিম। এবার আমরা দেখতে পাচ্ছি টি খারকাকে 9 বলে 16 রান দিয়েছেন এর আগে, এবং 99 রানে অপরাজিত আছেন জসিম খান। হুক করেছেন, ফিল্ডার আছে, ফিল্ডারের মাথার উপর দিয়ে বল চলে গেল সীমানার বাইরে, এবং সেই সাথে প্রথম ম্যাচেই সেঞ্চুরি পেয়ে গেলেন জসিম। মাত্র 28 বলের সেঞ্চুরি, এবং এই ধরনের একজন ব্যাটসম্যানকেই কিন্তু বাংলাদেশ খুঁজছে, এগ্রেসিভ ব্যাটসম্যান। যেই ধরনের ইন্টেন্ট নিয়ে আমরা এখন দেখি ভারতীয় দলের অভিষেক শর্মাকে খেলতে, সেই ধরনের ইন্টেন্ট নিয়ে দেখছি। এবং বলতে না বলতে আউট। যেই ট্র্যাপটা সেট করেছিলেন অনেক আগে যে লেগ সাইডে ফিল্ডার আছে ডিপ স্কোয়ার লেগে, টাইমিং মিস হলে আউট হবে, সেটাই আমরা দেখতে পেলাম। 16 নম্বর জার্সি পরিহিত ফিল্ডার ক্যাচটি ধরেছেন, কিন্তু তার আগে মোটামুটি একটি বড় ধরনের ড্যামেজ জসিম করে দিয়েছেন। 29 বলে 105 রান এবং 128 রানে পৌঁছে গেছে ঢাকা টিম। এখন বাকিদের উপরই নির্ভর করে যে কত রান তারা করতে পারবে। ম্যাচের 18তম ওভারে জসিমকে বল দেওয়া হচ্ছে। একটু দেরি হয়ে গেছে বলতেই হবে, আমরা জাস্ট স্কোর কার্ডটা একটু দেখে নিই, কারণ খুব দ্রুত চলে গিয়েছিল। প্রথমত হচ্ছে ঢাকার যে ব্যাটিং পারফরমেন্স দেখো তোমরা যে জসিম 105 এবং হাজিম আমিনি 25, বাকি 3টা ডাক, অনেকগুলো সিঙ্গেল ডিজিট স্কোর, এবং একটা ব্যাটসম্যান 105 করার পরেও পুরা দল মিলে করেছে 158। খুবই নির্লজ্জ পারফরমেন্স বলতেই হবে। এবং বোলিংয়েও খুব বাজে, খুব একটা ভালো করছে না। এবং এতটা, যেমন কিরিও নামের একটা বোলার 4 ওভার 40 দিয়েছে, আরেকজন কবির 4 ওভার 43, কিন্তু জসিমকে কিন্তু ওরা এতক্ষণ ট্রাই করেনি। ট্রাই করলে হয়তো জসিম কিছু উইকেট টিকেট নিয়ে নিতে পারতো। তো প্রথমেই জসিম যেটা করছে যে ফিল্ডিংয়ে একটু টাইট ফিল্ডিং সে সেট করছে, কারণ মাত্র 14টা রান দরকার। এই 14 রান আসলে এখন 14 রান যদি তারা ঠেকাতে চায় তাহলে কিছুটা রিস্ক নিতেই হবে, সেটা ছাড়া উপায় নেই। এবং সেই রিস্কের হিসাবে আমরা দেখছি যে স্লিপে একটা ফিল্ডার সেট করেছে, এবং প্রথম বল ওয়াইডটা আসলে ঠিক একটা ভালো হলো না। 18 বলে 15 রান দরকার, খুবই বাজে অবস্থা, খুবই দুঃখজনক বলতেই হবে। প্রথম বলে ওয়াইড দিয়েছিল, এবং দ্বিতীয় বলটা হয়ে গেল একটা ডট বল। এবার আমরা দেখি বলে অন্য কোনো ধরনের ভ্যারিয়েশন আনে কিনা জসিম। একটা গুগলি বল ছিল, আলতো করে কাট করার চেষ্টা, তবে ফিল্ডারকে পার করতে পারেনি। এবার গ্যাপে ঠেলে দিয়েছে, দিয়ে একটা টাইট সিঙ্গেল হয়ে গেল। আলতো করে টাচ দিয়েই দৌড়ে চলে যাচ্ছে। এই সিঙ্গেলগুলো, টাইট সিঙ্গেলগুলো যদি ঠেকানো যেত ভালো হতো, তবে সেটা ঢাকা টিম পারছে না। এবার 4 খেয়ে গেলেন মনে হচ্ছে জসিম। ফুলার লেন্থের বল ছিল এবং খুব ভালো প্লেসমেন্ট করেছেন। আর খুব বেশি রান দরকার নেই, মাত্র 8টা রান দরকার, এবং সেইটা আগের ওভারেই নিয়ে নিয়েছে। খুবই নিম্নমানের খেলা খেলেছে বলতেই হবে ঢাকা টিম, এবং মানিকগঞ্জ খুব সহজেই জিতে গিয়েছে। তবে তারপরও ম্যান অফ দ্য ম্যাচ কিন্তু হয়েছে জসিম, তার 105 রানের জন্য। যদিও ইয়ামার রশিদ খুব ভালো খেলেছিল, তাকেও দেওয়া যেত।
যাই হোক বন্ধুরা, আমরা প্রথম ম্যাচটি দেখলাম জসিমের ক্যারিয়ারের, এবং সে তার যে তিনটি লক্ষ্য ছিল, তিনটি লক্ষ্যই সে অ্যাচিভ করেছে, এবং সে কারণে তার এক্সট্রা পয়েন্টও সে পেয়েছে, পারফরমেন্স বোনাসও ভালো, যার কারণে আমরা দেখতে পাচ্ছি তার যে ওভারঅল পারফরমেন্সের যে স্কোর সেগুলো একটু একটু করে, তার স্কিল লেভেল একটু একটু করে ইমপ্রুভ করছে। তো পরবর্তী ম্যাচটি হবে একটি ওয়ানডে ম্যাচ, এবং সেই ম্যাচটি দেখার আমন্ত্রণ থাকলো। আমরা জসিমের ক্যারিয়ার নিয়ে আগাবো এবং আমরা চাই যে খুব দ্রুতই যাতে সে বাংলাদেশ টিমে এবং বিভিন্ন ইন্টারন্যাশনাল লিগেও খেলতে পারে, এবং সেই জার্নিটাই আমরা দেখব যে কিভাবে কত দ্রুত সে সেখানে পৌঁছতে পারে।